নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটা কথা বলতে চাই, আপনারা গল্প তো শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন, আর তাতে আমাদের উৎসাহ অনেক বেড়ে যাবে। আজকের গল্প ডাক বাংলো, লেখক হেমেন্দ্র কুমার রায়। পশ্চিমের ছোট শহর, বিশুদ্ধ জলবায়ুর জন্য বিখ্যাত। কিছুদিন এইখানেই ডেরা পেতেছি। শহরের চারিপাশে নদী, পাহাড়, প্রান্তর ও অরণ্য প্রভৃতি কিছুরই অভাব নেই। একদিকে শহরের সুখ সুবিধা, আরেকদিকে প্রাকৃতিক সৌন্দর্য। কাজেই জায়গাটি হয়ে উঠেছিল লোভনীয়। পশ্চিম দিকে প্রান্তর, তার উপর দিয়ে মাইলখানেক গেলেই পাওয়া যায় দূর বিস্তারী অরণ্য। এর ওর মুখে শোনা গেল বনের ভিতরে মাইল দুই অগ্রসর হলেই একটি বড় জলাশয়ের ধারে গিয়ে পড়া যায়। সেখানে নাকি জলক্রীড়া করতে আসে বালিহাঁস ও আরও কোনো কোনো জাতের রসনারোচক পাখি। বালিহাঁসের মাংসে ভেন্ডালু বানালে বড়ই সুস্বাদু হয়। একে শীতকাল, তাই বনে আছে গাছের ছায়া, সুতরাং রোদের তাপে বিশেষ কষ্ট হবে না বুঝে একদিন দুপুরবেলাতেই পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লুম। এখানকার বাসিন্দাদের মাইল সম্বন্ধে ধারণা হচ্ছে বিদেশিদের পক্ষে বিপজ্জনক। জলাশয়ের দূরত্ব শুনেছিলাম মাত্র 2 মাইল, কিন্তু অন্তত 6 মাইল পথ পার হয়ে তবেই জলাশয়ের নাগাল পাওয়া গেল। কেবল জলাশয় নয়, প্রথম দৃষ্টিতেই এক ঝাঁক বুনো হাঁসও দেখতে পেলুম এবং তাক করে বন্দুকও ছুড়লুম, কিন্তু তারা অনায়াসেই ছড়রা বৃষ্টিকে এড়িয়ে আকাশে বন্দুকের সীমানার বাইরে গিয়ে চক্র দিয়ে উঠতে লাগল। আমি বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। হাঁসের একটা পালকও সংগ্রহ করতে পারলুম না। আমি নাছোড়বান্দা শিকারী, রাত্রে ভেন্ডালু খাবার জন্য বদ্ধপরিকর, সুতরাং বহুক্ষণ ধরে চলল বুনো হাঁসের পিছনে ছুটোছুটি। কিন্তু হাহা তো হসমি, আজ ঘুম থেকে উঠে অজান্তেই নিশ্চয়ই কারোর অপয়া মুখ দেখে ফেলেছি। শেষ পর্যন্ত একটা হাঁসও আমার ভেন্ডালুর উপকরণে পরিণত হতে রাজি হলো না। বিকেল হয়েছে, সূর্য হেলেছে পশ্চিমে। অরণ্যে বেলা শেষের অন্ধকার নামে তাড়াতাড়ি। এই বেলা বাড়িমুখো না হলে বিপদের সম্ভাবনা। চটপট পা চালিয়ে দিলুম, কিন্তু আধ ঘন্টা ঘোরাঘুরির পরেই আবিষ্কার করলুম একটি প্রাণ জল করা প্রাঞ্জল সত্য: আমি পথ হারিয়েছি। অচেনা গভীর বনে সন্ধ্যার মুখে পথ হারানো যে কি ভয়ানক ব্যাপার, ভুক্তভোগী ছাড়া আর কেউ তা বুঝতে পারবেন না। অন্ধকার হবার আগেই এক জায়গায় একজোড়া ভাল্লুকের দেখা পেয়ে আসন্ন বিপদের গুরুত্বটা ভালো করে হৃদয়ঙ্গম করতে পারলুম। ভাল্লুকের উপরওয়ালা হতে পারে বনে এমন বদমেজাজি জানোয়ারও যে আছে সে বিষয়েও সন্দেহ নেই। আমার সম্বল তো একটা পাখি মারা বন্দুক মাত্র। ব্যস্ত হয়ে বহুক্ষণ ধরে দিকে দিকে ছোটাছুটি করবার পর অবশেষে মনে পড়ল, আমি এসেছি যখন পূর্ব দিক থেকে, তখন পূর্ব দিক ছাড়া আর কোনো দিকেই আমার যাওয়া উচিত নয়। পূর্ব দিকে মাইলখানেক পদচালনা করবার পর শহরের সন্ধান পেলুম না বটে, কিন্তু একটা রাস্তায় গিয়ে দাঁড়ালাম। সেখানে ধুলোর উপরে গাড়ির চাকার দাগ দেখে বোঝা গেল এ পথে যখন যানবাহন চলাচল আছে তখন লোকালয়ে পাওয়া যেতে পারে অনতি দূরেই। আরও খানিক এগোবার পরেই পথের ধারে চোখে পড়ল একখানা ছোট একতলা বাড়ি। বাড়ির গড়ন দেখেই বুঝতে দেরি লাগলো না যে সেখানা হচ্ছে ডাক বাংলো। বন্য নির্জনতার মধ্যে অন্তত মাথা গোজবার একটা আস্তানা পেয়ে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলুম। পশ্চিমের আকাশে রক্তগঙ্গা বইয়ে সূর্য তখন পাটে বসেছে।
পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসামুখো হয়েছে। এরই মধ্যে দূরে দেখা যাচ্ছে কুয়াশার পাতলা পর্দা। বনের নিচের দিকটা ক্রমেই ছায়ায় অস্পষ্ট হয়ে উঠেছে। কোথাও জনমানবের সাড়া নেই বটে, কিন্তু সন্ধ্যার অন্ধকার জমজমাট হওয়ার আগেই ডাকবাংলোর কাছে এসে নিজেকে ভাগ্যবান বলে মনে হলো। তখন অবসন্ন পা আর চলতে চাইছিল না। ক্ষুধা তৃষ্ণায় শরীর কাতর, কাপড় চোপড় কাটা জঙ্গলে ছিন্ন ভিন্ন, দেহের নানা জায়গায় ক্ষত বিক্ষত, এবং পিঠের বন্দুকটাকে মনে হচ্ছিল 3 গুণ বেশি ভারী। আপাতত বাংলোয় আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। পায়ে পায়ে বাংলোর দিকে এগোতে এগোতে দেখলুম বারান্দার রেলিং ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে খানসামার উর্দি পরা একটা মূর্তি, নিশ্চয়ই বাংলোর জিম্মাদার। আরও কাছে এসে মূর্তিটাকে ভালো করে দেখবার সুযোগ পেলুম। লোকটা তাল বুড়ো, বয়স ঠিকমতো ধরবার উপায় নেই। 80ও হতে পারে, 90 হওয়াও অসম্ভব নয়। মুখের চামড়ায় ভাঁজের পর ভাঁজ, গলার কাছে মাংস ঝলঝল করছে, এবং গায়ের ত্বকও চুপসে কুঁকড়ে গিয়েছে। দেহখানা ছিলা পরানো ধনুকের মতো বাঁকা। হেঁট হয়ে নিজের মনেই সে যেন বিড়বিড় করে বকছিল। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে শুধালুম, ওহে বাপু, তুমি কি এখানকারই খানসামা? সে কোনো জবাব দিল না। 2 হাতে বারান্দায় ভর দিয়ে নিজের বাঁকা দেহখানা সোজা করে তুলে আমার মুখের উপরে দৃষ্টিপাত করল। আমি চমকে উঠলুম। কোনো থুত্তুরো বুড়োর চোখেই আমি এমন তেজি ও তীব্র দৃষ্টি দেখিনি। বললুম, আজ আমি এই বাংলোতেই থাকব, তুমি সব ব্যবস্থা করে দাও। তবু সে জবাব দিল না। তার হাতে একগাছা লাঠি ছিল। সেই লাঠিটা মাটির উপরে সশব্দে ঠকঠকিয়ে সে ঠুকঠুক করে বাংলোর ভিতরে চলে গেল। আমিও তার পিছু পিছু গেলাম। তারপর সে ঠকাং করে একটা ঘরের শিকল খুলে দিয়ে বিনা বাক্য ব্যয়ে সরে পড়ল চোখের আড়ালে। ভাবলুম, লোকটা বোবা নাকি? আর একটা ব্যাপারও লক্ষ্য করলুম, লোকটার জামা কাপড় ভিজে সপসপ করছে। এখানকার এই পাহাড়ে শীতের শেষ বেলায় বুড়ো স্নান করেছে, কিন্তু উর্দি পরে কেউ কি স্নান করে? তবে কি দৈবগতিকে বুড়োর উর্দি ভিজে গিয়েছে? সেই জন্যই দারুণ শীতে সে কথা কইতে পারছিল না। কিন্তু তার হাবভাবে শীত কাতরতার তো কোনো লক্ষণই দেখলুম না। আশ্চর্য! একটা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালাম। সে ঘর ব্যবহারের অযোগ্য। অন্তত মাসাধিক কালের সঞ্চিত ধুলো ঘরের আসবাবপত্রের ও মেঝের উপরে পুরু হয়ে জমে আছে। জানি এইসব বন্য ডাকবাংলোয় অতিথিদের জনতা ভেঙে পড়ে না, কিন্তু সরকার মাহিনা দিয়ে খানসামা পুষেছে কেন? ক্রুদ্ধ স্বরে ডাকলাম, খানসামা, খানসামা। 5-7 বার ডাকাডাকির পরেও কোনো জবাব পাওয়া গেল না। আমার সব বন্দোবস্ত করবার জন্য নিশ্চয়ই বাইরে বেরিয়ে গেছে। কিন্তু মনে হলো কোথায় কে যেন মাটির উপরে লাঠি ঠকঠকিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। হয়তো বাংলোর ভিতরে আরও কোনো যষ্টিধারী লোকও আছে, কিংবা খানসামাটা হয়তো কেবল বোবা নয়, কানেও শোনে না। নাচার ভাবে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলুম। আলোক সম্রাট সূর্যদেব অবসর গ্রহণ করেছেন বটে, কিন্তু বনবাসী জীবেদের কাছে জ্যোৎস্নার আশীর্বাদ বর্ষণ করবার জন্যে প্রতিপদে চাঁদ আর একটু পরেই আত্মপ্রকাশ করবেন। দিনের পাখিরা বাসায় ফিরে গিয়েছে। ছায়ামলিন আকাশের গায়ে একে একে দেখা দিতে শুরু করেছে পেঁচা ও বাদুড়। খানিক তফাতে আবছায়ার ভিতর দিয়ে জঙ্গলের আরও ঘন অন্ধকারে গা ঢাকা দিল বোধহয় একদল হায়নাই। বনস্পতিদের আর্তনাদের মতো মর্মর ধ্বনি ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। এ যেন অমানুষের দেশ।
বাংলোর হাতের ভিতরেই রয়েছে একটা ইদারা। জলাভাবে গলা তখন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ইদারা দেখি তৃষ্ণা যেন দ্বিগুণ হয়ে উঠল। অনুপস্থিত খানসামার মুখাপেক্ষা না করে নিজেই ঘর থেকে বেরিয়ে সাগ্রহে ছুটে গেলুম ইদারার কাছে। ইদারার পাশেই ছিল দড়ি বাঁধা বালতি। বালতিটা তুলে নিয়ে ইদারার গহ্বরে দৃষ্টিপাত করলাম এবং সঙ্গে সঙ্গে দারুণ আতঙ্কে বিদ্যুৎ স্তম্ভের মতো দাঁড়িয়ে পড়লুম। কোথাও কেউ নেই। নিজের দেহের কোনো জায়গাতেও কারুর স্পর্শ অনুভব করলুম না, কিন্তু চুম্বক যেমন অদৃশ্য আকর্ষণে লোহাকে টেনে নেয়, ঠিক সেইভাবেই কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে হঠাৎ ইদারার ভিতরে সজোরে টেনে নেবার চেষ্টা করল। হতভম্বের মতো চারিদিকে ফিরে তাকাতে লাগলুম। না, সামনে পিছনে বায়ে ডাইনে কেউ কোথাও নেই। তবে আমার মনের ভ্রম? আবার ইদারার ভিতরে উঁকি মারলুম এবং আবার সেই অসম্ভব ভয়াবহ আকর্ষণ। এবারে রীতিমতো জোর করে সেই অদৃশ্য শক্তির আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে নিতে হলো। সারাদিন রোদে ঘুরে ঘুরে আমার মাথা কি বিগড়ে গেছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ইদারার কাছে দাঁড়াতে ভরসা হলো না। তৃষ্ণার কথা ভুলে দ্রুত পদে সোজা বাংলোর ভিতরে ফিরে এলুম। মনের ভুলে কে পাতালে প্রবেশ করতে চায়? বাইরেটা ঝাপসা হয়ে এসেছে। ঘরের ভিতরে ঘন হয়ে উঠেছে অন্ধকার। কি মুশকিল, এখনো বুড়োর দেখা নেই। আর যে আলো না জ্বালালে চলে না। আচমকা বাইরে থেকে একটা কুকুর তারও স্বরে চিৎকার করে উঠল। সে যে কি মর্মন্তুদ, অথচ বীভৎস চিৎকার, ভাষায় তা বোঝানো যাবে না। জানলার কাছে গিয়ে দেখি ইদারার উঁচু পাড়ের উপরে একটা কুকুরের অস্পষ্ট মূর্তি। আকাশের দিকে মুখ তুলে সে এমন একটানা আর্তনাদ করছিল যে কেঁপে কেঁপে উঠছিল যেন চারদিক। সেই বিশ্রী ক্রন্দনের অপার্থিবতায় আমার বুকটা কি এক অমঙ্গলের আশঙ্কায় ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। এমন সময় দড়াম করে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে দরজা ধরে অনেক টানাটানি করলুম, কিন্তু কিছুতেই খুলতে পারলুম না। মহাক্রুদ্ধ হয়ে চিৎকার করে বললুম, কে কে দরজা বন্ধ করেছে? শিগগির খুলে দাও। আমার সঙ্গে চালাকি করো না, আমার কাছে বন্দুক আছে। কিন্তু দরজা খুলল না। আচম্বিতে ঘরের ভিতরে যেন তুষার বৃষ্টি শুরু হলো। হাড়ে হাড়ে জাগলো কাঁপুনি। এসব কি? আজ কি এখানে সম্ভব ও অসম্ভবের ব্যবধান ঘুচে গিয়েছে? এইবারে ভয় যে পেলুম তা অস্বীকার করতে পারবো না। ঘর তখন অন্ধকার। একটুখানি আলোর আভাস ছিল কেবল জানলার কাছে। শিউরোতে শিউরোতে পায়ে পায়ে জানলার দিকে এগিয়ে গেলুম। বাইরে কুকুরটা তখনও পরিত্রাহী চিৎকার করছে। সহসা ঘরের এক কোণ থেকে খনখনে গলায় কে খিলখিল করে হেসে উঠল এবং তারপরেই শুনলুম মাটির উপরে লাঠি ঠকঠকিয়ে কে যেন এগিয়ে আসছে আমার দিকেই। ভাগ্যে বাংলোর জানালা ছিল গড়াধীন। মারলুম আমি বাইরে লাফ। সঙ্গে সঙ্গে ইদারার পাড়ের উপর থেকে কুকুরের ঝাপসা মূর্তিটাও নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে আমার দিকে আসতে লাগলো। তার দুই চক্ষু জ্বলছে দুটো আগুনের গুলি এবং তার কণ্ঠে যাচ্ছে তেমনি ক্ষুধিত আর্ত চিৎকার। দিক বিদিক জ্ঞান হারিয়ে বনপথের উপর দিয়ে আমি প্রাণপণে ছুটতে লাগলুম। পরে শহরের এক পশ্চিমা বিশেষজ্ঞের মুখে শোনা গেল, মাস কয়েক আগে ওই ডাকবাংলোর খানসামা দৈব দুর্বিপাকে ইদারার জলে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রভুভক্ত কুকুরটাও জলে ঝাঁপ দেয়। তাদের কেউ বাঁচেনি। সেই থেকে ওই ডাকবাংলোর বদনাম রয়েছে। ওখানে ভয়ে আর কেউ বাস করে না। কিন্তু এসব হচ্ছে বাজে কথা। আমার বিশ্বাস ডাকবাংলোর খানসামাটা উন্মাদগ্রস্ত এবং ইদারার অদৃশ্য আকর্ষণ, ঘরের ভিতরে তুষার বৃষ্টি ও কুকুরের চোখের আগুন, এসব হচ্ছে আমার ক্ষুধার্ত তৃষ্ণাকাতর
এবং রৌদ্র ও পথশ্রমে শ্রান্ত দেহের জন্য মনোবিকারের প্রতিক্রিয়া মাত্র। তবে আমার ধারণাটা সত্য কিনা পরীক্ষা করবার জন্য আর কোনোদিন ঘটনাস্থলে যাওয়া হয়নি বটে। এতক্ষণ আপনারা শুনছিলেন ডাকবাংলো, লেখক হেমেন্দ্র কুমার রায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।